ফাইনালি ব্রক লেসনার করলো রিটার্ন। আমার মনে হয় না এর থেকে ভালো আর কোনো ইন্ট্রো হতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, কেন ব্রক লেসনার অ্যাটাক করলো জন সিনাকে? সো গাইজ, আজকের সামারস্ল্যাম শেষ হয়ে গেছে। কি হলো আজকের সামারস্ল্যামে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের সামারস্ল্যামের নাইট্রোতে প্রথমে সেখানে চলে আসে ট্রিপল এইচ এসে সেখানে সামারস্ল্যাম সম্পর্কে কিছু কথা বলে এবং কি সেখান থেকে সে চলে যায়। এরপর রিয়া রিপ্লি নিওমি ভার্সেস ইয়ো স্কাইয়ের মধ্যে ওমেন চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি যেরকমটা হওয়ার কথা ছিল ঠিক সেরকমই ম্যাচ হয় এটি। রেসলিং ওয়াইজ দেখতে গেলে অনেক ভালো একটি ম্যাচ হয়, যেখানে তিনজন রেসলারই অনেক ভালো রেসলিং করেছে এবং কি তারা একে অপরের উপর সমানভাবে ডমিনেট করে। ম্যাচের একটি মোমেন্টে টপ রোপের ওপর থেকে রিয়া রিপ্লি ইয়ো স্কাইকে তার ফিনিশার হিট করে দেয়। এরপর যখনই রিয়া রিপ্লি পিনফল করে তখনই সেখানে কাউন্টার করে নিওমি এবং কি সে রিয়া রিপ্লিকে রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু নিওমি তার টাইটেলটি রিটেন করে নিল। তারপর 6 ম্যান টিএলসি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটা বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা হার্ডকোর ম্যাচ ছিল। যেহেতু এই ম্যাচটার মধ্যে টেবিল, চেয়ার এবং লাইডার অ্যালাউ ছিল, তাই কিন্তু প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছিলাম চারপাশে শুধু টেবিল ভাঙতে। ম্যাচের প্রতিটি মুহূর্তেই কিন্তু আমরা একের পর এক টেবিল ভাঙতে দেখতে পাই। একটি মোমেন্ট ছিল যখন সমস্ত সুপারস্টাররাই নিচে পড়েছিল, তখন সেখানে ওমেন রেসলাররা চলে আসে এবং কি তার টাইটেলটি পারতে শুরু করে। এর কারণে একটি টাইমে সেখানে ক্যান্ডিস লারি একটা দুর্ঘটনাবশত পড়ে যায় এবং কি সে ল্যান্ডিং করে একটা লাইডারের উপর। তারপর সেখানে আঙ্কেল হাউডি চলে আসে, সেই লাইডারের উপর চলে যায় টাইটেলটি পারার জন্য। তখনই সেখানে আন্ড্রাদ এবং রে ফিনিক্স চলে আসে, তারা আঙ্কেল হাউডিকে আটকাতে পারলেও তখনই সেখানে চলে আসে সমস্ত ওয়ার্ড 6 এর মেম্বাররা। এরপর ওয়ার্ড 6 এর মেম্বাররা সবাইকে সেখানে ডিস্ট্রয় করে দিয়ে লাইডার থেকে তাদের টাইটেলটি পেরে নিয়ে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু ওয়ার্ড 6 তাদের টাইটেলটা রিটেন করে নিল। তারপর লাইরা ভলকেরিয়া ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে একটা নো ডিসকোয়ালিফিকেশন ওমেন আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। যেহেতু এই ম্যাচটার মধ্যে সবকিছু অ্যালাউ ছিল, তাই এই ম্যাচের মধ্যেও কিন্তু প্রথম থেকে আমরা সমস্ত ওপেনের ব্যবহারই দেখতে পাই। বেকি লিঞ্চ প্রথম থেকেই ডমিনেটিং মোডে ছিল, সে পুরো ম্যাচের মধ্যেই কিন্তু লাইরা ভলকেরিয়ার উপর ডমিনেট করে। বেকি লিঞ্চ একটা চেয়ারের উপর তার ফিনিশার ম্যান হ্যান্ডলিং স্ল্যাম হিট করে, এরপর সে যখন পিনফল করে সেখান থেকেও কিক আউট করে দেয় লাইরা ভলকেরিয়া। এরপর বেকি লিঞ্চ লাইরা ভলকেরিয়াকে চেয়ারের মধ্যে আটকে সেটার মধ্যে একটা কিক হিট করে দেয়, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম হয়তো লাইরা ভলকেরিয়া অনেক বেশি ইনজোর্ড হয়ে পড়েছিল। তখন বেকি লিঞ্চ একটা লাঠি নিয়ে আসে, সেটা দিয়ে সে যখন লাইরা ভলকেরিয়াকে মারতেই যাবে তখনই সেখানে বেলি চলে আসে। বেলি ফার্স্টে বেকি লিঞ্চকে আটকায়, কিন্তু এরপরও সে বেকি লিঞ্চকে অ্যাটাক করে দেয়। শকিংলি বেকি লিঞ্চ তাকেও কিন্তু বিট করে দেয়। তখনই সেখানে লাইরা ভলকেরিয়া আবারও ফাইট ব্যাক করে, সে একটা টেবিলের উপর একটা স্ল্যাম হিট করে বেকি লিঞ্চকে। এরপরও বেশ কিছুক্ষণ ফাইট চলে, তারা ফাইট করতে করতে রিংয়ে চলে যায়, কিন্তু সেখানে আবারও লাইরা ভলকেরিয়াকে হেল্প করতে চলে আসে বেইলি। কিন্তু এবার বেইলি যখন একটা পাঁচ হিট করতে যায় বেকি লিঞ্চকে, বেকি লিঞ্চ সেখান থেকে চলে গেলে সেই পাঁচটি যে লাগে লাইরা ভলকেরিয়ার উপর। এরপরে বেকি লিঞ্চ তার ফিনিশার হিট করে লাইরা ভলকেরিয়াকে এবং কি পিনফল করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু বেকি লিঞ্চও তার টাইটেল ডিফেন্স করে নিল। এরপর সোলো সিকোয়া ভার্সেস জেকব ফাটুর মধ্যে একটা স্টিল কেস ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের প্রথম থেকেই সোলো সিকোয়া ডমিনেট করে জেকব ফাটুর উপর। জেকব ফাটু ফাইট ব্যাক করে সে পরপর দুইবার মুনসল হিট করে সোলো সিকোয়াকে। এরপর যখন জেকব ফাটু সোলো সিকোয়াকে পিনফল করে সেখান থেকেও সোলো সিকোয়া কিক আউট করে দেয়। তখনই সোলো সিকোয়ার এমএফটি সেখানে চলে আসে, জেকব ফাটুর ব্যাকআপ হিসাবে সেখানে চলে আসে জিমি উসো এসে তো ফার্স্ট টাইম এমএফটি কে ভালোই মারছিল, কিন্তু হঠাৎ করে সেখানে টালাটঙ্গা চলে আসে, সে জিমি উসোকে একদমই ডিস্ট্রয় করে দেয়। অপরদিকে জেকব ফাটুকে একটা সামওয়ান স্পাইক হিট করে সোলো সিকোয়া, সে এরপর পিনফল করলো, সেখান থেকে কিক আউট করে দেয় জেকব ফাটু। তারপর টালাটঙ্গা জেকব ফাটুকে স্টিল কেজের মধ্যেই হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়, যার সুযোগে সোলো সিকোয়া সেই স্টিল কেজ থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এটা দেখে জেকব ফাটু সেই হ্যান্ডকাপটি ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে ফার্স্টে সোলো সিকোয়াকে আটকায়, কিন্তু তখনই সেখানে আবারও ইন্টারফেয়ার করে টালাটঙ্গা, যার কারণে এইবার সাকসেসফুলি সোলো সিকোয়া স্টিল কেজ থেকে বের হয়ে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু সোলো সিকোয়া তার টাইটেল রিটেন করে নিল। ম্যাচটি শেষ হওয়ার পরে টালাটঙ্গা এবং সোলো সিকোয়া সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সোলো সিকোয়া জেসিকে বলে যায় যে জেকব ফাটুকে ডিস্ট্রয় করতে। তারপরে জিমি উসো জেসিকে স্টিল কেজের ভেতরে ঢুকিয়ে দেয়, যেখানে কিনা আগেই ছিল জেকব ফাটু এবং টঙ্গালোয়া। তখনই জেকব ফাটু এই দুইজনকে একদমই ডিস্ট্রয় করে দেয়। আর গাইস, এখানে জেকব ফাটু উইন করতে না পারলেও আমার মনে হয় সামনে সার্ভাইভার সিরিজে তাদের মধ্যে আবারও ম্যাচ হতে পারে। এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। তারপর ডমিনিক মিস্টিরিও ভার্সেস এজে স্টাইলের মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। আর অনেকেই হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি, এজে স্টাইল কিন্তু এই ম্যাচটি ফাইট করার আগেই বলে দিয়েছে এটাই তার ক্যারিয়ারের লাস্ট সামারস্ল্যাম। তাই গাইস, এজে স্টাইলকে আমরা কখনোই আর সামারস্ল্যামে ম্যাচ ফাইট করতে দেখতে পারবো না এই ম্যাচের পরেই। যাই হোক, এখন আসি ম্যাচের মধ্যে। ম্যাচটি মোটামুটি ভালোই ছিল, যেখানে কিনা দুইজন সুপারস্টারই অনেক ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে আমার এখানে চোখে পড়েছে ডমিনিক মিস্টিরিওর পারফরমেন্স। বর্তমানে কিন্তু সে আগের থেকেও অনেক ভালো ম্যাচ ফাইট করতে পারছে। এজন্যই বলা যায় ডমিনিক মিস্টিরিওর সামনে অনেক বড় একটি সুপারস্টার হবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। ম্যাচের মধ্যে একটি মোমেন্টে এজে স্টাইল ডমিনিক মিস্টিরিওকে তার সাবমিশন মুভ হিট করে। এই সাবমিশন মুভ
ইতিমধ্যে কিন্তু অনেক সুপারস্টাররাই ট্যাপ আউট করেছে। ডমিনিক মিস্টিরো ফার্স্টে সেখান থেকে ছুটতে পারছিল না, কিন্তু হঠাৎ করে ডমিনিক মিস্টিরো তার পায়ে থাকা বুটটি খুলে ফেলে এবং কি সেখান থেকে স্কেপ করে যায়। এজে স্টাইল বুঝতেই পারছিল না কিভাবে ডমিনিক মিস্টিরোর পায়ে থেকে বুটটি খুলে গেল। এরপর একটি মোমেন্টে এজে স্টাইল ধাক্কা খায় রেফরির ওপর, যার কারণে কিছু মোমেন্টের জন্য সেই ম্যাচের মধ্যে রেফরি ছিল না। সেই চান্সে ডমিনিক মিস্টিরো সেই বুটটি দিয়ে অ্যাটাক করে এজে স্টাইলকে এবং কি সে এরপর একটা স্প্ল্যাশ হিট করে এই ম্যাচটার মধ্যে পিনফল করে উইন করে যায়। আর গাইস এর মাধ্যমে কিন্তু ডমিনিক মিস্টিরো তার টাইটেলটি রিটেন করে নিল। যখন এই ম্যাচটি শেষ হয়ে যায় তারপরে আমরা জানতে পারি ডমিনিক মিস্টিরো ইচ্ছা করে তার বুটটি খুলে ফেলেছিল, যা দেখে মাইকেল কোলো বলছিল ডমিনিক মিস্টিরো যেরকম চিটিং করতে পারে সে ভবিষ্যতে এডি গ্যারেরোকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু গাইস আমার কাছে পার্সোনালি সবথেকে খারাপ লেগেছে এজে স্টাইল এই ম্যাচটার মধ্যে হেরে যাওয়া দেখে। অন্তত এজে স্টাইলকে এখানে একটা চান্স দেওয়া উচিত ছিল। তারপর আজকের সামারস্ল্যামের মেইন ইভেন্টে জন সিনা ভার্সেস কোডি রোডসের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। যেহেতু এটাও ছিল স্ট্রিট ফাইট ম্যাচ তাই এইখানেও কিন্তু সবকিছুই এলাও ছিল। ফার্স্টে কোডি রোডসের এন্ট্রেন্স হয়, তারপরে মিউজিক হিট হয় জন সিনার। প্রথমে তো জন সিনার এন্ট্রেন্সের সময় ডার্ক থিম ছিল, কিন্তু তারপরে সেখানে সবকিছুই আলোকিত হয়ে যায়। আর গাইস তারপরে জন সিনা সেই আগের স্টাইলে এন্ট্রেন্স করে, যা থেকে সবাই সেখানে জন সিনার চেয়ার করছিল। ম্যাচটিও শুরু হয়ে যায়, যেখানে কিনা সমস্ত প্রকার ওয়েপেনের ব্যবহারই আমরা এই ম্যাচটার মধ্যে দেখতে পাই। ম্যাচের একটি মোমেন্টে জন সিনা রিং এর মধ্যে একটা স্টেপ নিয়ে আসে। সেই স্টেপের মধ্যে জন সিনা যেভাবে ব্রক লেসনারকে একবার এ হিট করেছিল সেইভাবে সে কোডি রোডসকে এ হিট করতে যায়, কিন্তু সেখানে কোডি রোডস কাউন্টার করে সে উল্টো জন সিনাকে সেটার উপর একটা স্ল্যাম হিট করে দেয়। এরপর কোডি রোডস টপ রোপের ওপর সরে একটা স্প্ল্যাশ হিট করার জন্য, কিন্তু তখনই জন সিনা উঠে দাঁড়ায় এবং কি জন সিনা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় কোডি রোডসকে। তারপর জন সিনা রিং এ থাকা সেই স্টেপটি হাতে নেয় এবং কি সেটা থ্রো করে কোডি রোডসের উপর, যা দেখে মনে হচ্ছিল কোডি রোডস এটার ফলে হয়তো ইনজোর্ড হতে পারে। কিন্তু গাইস কোডি রোডসের সেখানে কিছুই হয় না। কিন্তু একটি কথা না বললেই নয়, আজকে যেহেতু জন সিনা কিন্তু একজন বেবিফেস সুপারস্টার হয়ে এখানে ফাইট করতে এসেছিল, কিন্তু তারপরও সেখানে কিছু স্টুপিড অডিয়েন্স ছিল, তারা বারবারই জন সিনা সাকসেস চ্যান্ট করছিল। আমি বুঝতে পারছিলাম না এরা কেমনই বা অডিয়েন্স, এরা ভালো মন্দ কিছুই বুঝে না। যাই হোক, এরপর কোডি রোডস জন সিনাকে ধরে একটা পাইল ড্রাইভার হিট করে দেয়, যা কিনা ডাব্লিউডব্লিউতে ব্যান, কিন্তু এরপরও যেহেতু এটা স্ট্রিট ফাইট ম্যাচ এখানে সবকিছুই এলাও ছিল। এরপর ম্যাচটি আরো বেশ কিছুক্ষণ চলে, যেখানে জন সিনা একটা স্টেপ হিট করে কোডি রোডসকে। কোডি রোডস অনেক কষ্টে সেখান থেকে স্কেপ করে যায়। এরপর জন সিনা মাইক দিয়ে কোডি রোডসকে অ্যাটাক করে এবং কি একটা মেক্সিকান ডিস্ট্রয়ারও হিট করে দেয়, যা দেখে সবাই বুঝতে পারে জন সিনা এখন পর্যন্ত অনেক ভালো একটা রেসলিং ম্যাচ দিতে পারে। তারপর জন সিনা একটা টেবিল বের করে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে কোডি রোডস আবারও ফাইট ব্যাক করে। তখনই তারা ফাইট করতে করতে অডিয়েন্সদের মধ্যে চলে যায় এবং কি তারা একের পর এক উল্টাপাল্টা ওপেন দিয়ে ফাইট করতে শুরু করে। তারা একটি মোমেন্টে যেখানে এন্ট্রেন্স হয় সেখানে চলে যায় এবং কি আমরা দেখতে পাই জন সিনা কোডি রোডসকে কাঁধে করে নিয়ে সেখান থেকে এন্ট্রি করে, যা দেখতে অনেক বেশি কুল লাগছিল। এবং কি জন সিনা এসে সেখানে একটা এ হিট করে দেয় কোডি রোডসকে। দেন তারা ফাইট করতে করতে রিং এর মধ্যে চলে আসে। কোডি রোডস রিং সাইডের মধ্যে যে রূপটি থাকে সেটা খুলে ফেলে এবং সেটা পেঁচিয়ে ধরে জন সিনার গলার মধ্যে। জন সিনা সেখান থেকে তো স্কেপ করে যায়, কিন্তু এরপরে কোডি রোডস দুইবার তার ফিনিশার হিট করে দেয় জন সিনাকে। কোডি রোডস তারপর যখন পিনফল করে সেখান থেকে কিক আউট করে দেয় জন সিনা, যা দেখে সবাই একদম শক হয়ে যায় এবং কি সবাই বুঝতে পারে হতে পারে জন সিনা আজকে কোডি রোডসকে হারিয়ে দিতে পারে এবং কি সেখানে যে কোনো সময় রক আসতে পারে। কিন্তু সেখানে কারো রিটার্ন হয় না, উল্টো জন সিনা কোডি রোডসকে টপ রোপের ওপর থেকে একটা এ হিট করে দেয়। এরপর জন সিনা পিনফল করে সবাই মনে করেছিল হয়তো এখন জন সিনা উইন করে যাবে, কিন্তু সেখান থেকেও কোডি রোডস কিক আউট করে দেয়। তারপরও ম্যাচটি বেশ কিছুক্ষণ চলে, যেখানে কোডি রোডস জন সিনাকে একটা স্যালুট দেয় এবং কি এরপরে তার ফিনিশার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস এখানে কোডি রোডস জন সিনাকে স্যালুট দিয়ে জন সিনাকে কিন্তু রেসপেক্ট দিয়েছে। আর গাইস তারপরে কিন্তু কোডি রোডস সেখানে নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়। আর একটা ইমোশনাল মোমেন্ট আমরা সেখানে দেখতে পারি, জন সিনা কোডি রোডসের হ্যান্ড রেস করে এবং কি সেখান থেকে কোডি রোডস চলে যায়, যা দেখে সবাই মনে করেছিল হয়তো এখানেই সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু তখনই সেখানে মিউজিক হিট হয় বিস্টিন কানের ব্রক লেসনারের, যা দেখে সবাই একদম পাগল হয়ে যাচ্ছিল। ব্রক লেসনারকে আজকে কিন্তু আমরা সেই কাউবয় লুকেই দেখতে পাচ্ছিলাম। ফার্স্টে ব্রক লেসনার রিং এর চারিপাশে ঘুরে এবং কি সে জন সিনাকে ধরে একটা F5 হিট করে দেয়। এখন গাইস ব্রক লেসনারের রিটার্ন তো আমার কাছে সবথেকে ভালো একটা মোমেন্ট লেগেছে, কিন্তু সে কেন এখানে জন সিনাকে অ্যাটাক করলো এটা আমার মাথায় আসলো না। সে জন সিনাকে অ্যাটাক না করে সে তো কোডি রোডসকেও অ্যাটাক করতে পারতো। আর গাইস এটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে সার্ভাইভার সিরিজে হতে পারে আমরা জন সিনা ভার্সেস ব্রক লেসনারের মধ্যে ম্যাচ দেখতে পারবো, কিন্তু ব্রক লেসনার এবং জন সিনার মধ্যে উইদাউট টাইটেল ম্যাচ আমার মনে হয় না অতটা ভালো লাগবে সবার কাছে। আর ব্রক লেসনার সম্পর্কে আরেকটি কথা কিন্তু না বললেই নয়, ব্রক লেসনার কিন্তু আজকে এসেছিল একজন হিল সুপারস্টার হয়ে, কারণ জন সিনা একজন বেবিফেস সুপারস্টার ছিল, তাকে যেহেতু ব্রক লেসনার অ্যাটাক করেছে তার মানে হচ্ছে ব্রক লেসনার এখানে হিল হয়ে এসেছে। আর আমার কাছে পার্সোনালি ব্রক লেসনারের হিল ক্যারেক্টারটাই সবথেকে বেশি ভালো লাগে। তাই গাইস এতদিন যারা যারা ব্রক লেসনারকে খুঁজছিলেন তাদের কিন্তু অপেক্ষা এখানেই শেষ হয়ে গেছে। ফাইনালি আমরা ডাব্লিউডব্লিউতে আবারও ব্রক লেসনারকে দেখতে পেলাম। এজন্যই যারা যারা ব্রক লেসনারের ফ্যান আছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর গাইস এরই মাধ্যমে আজকের সামারস্ল্যামটিও শেষ হয়ে যায়। আজকের সামারস্ল্যামটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।